नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একটি বড় আপডেট। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে একটা ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় বা টাইফুন তৈরি হয়েছিল দক্ষিণ চীন সাগরে। মনে আছে? দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াগি এবং সেটা কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে ক্যাটাগরি 4 রূপে কিন্তু সেটা দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে কিন্তু এই যে চীনের যে একটা দ্বীপ রয়েছে দ্বীপের দুই দ্বীপের মাঝখান দিয়ে কিন্তু এটা পৌঁছে গেছিল একদম উপকূলবর্তী অঞ্চলে। তারপরে এটা ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় এবং সেখানে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে প্রায় 200 কিলোমিটারের কাছে গতিবেগ নিয়ে কিন্তু এটা আছড়ে পড়েছিল এবং উত্তর ভিয়েতনাম জুড়ে তছনছ অবস্থা করেছিল, লন্ডভন্ড করে দিয়েছিল গোটা ভিয়েতনাম। এবং আপনাদেরকে সেই সময় জানিয়েছিলাম যে বিভিন্ন আবহাওয়ার মডেল, আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরের যে মডেল তারা কিন্তু জানাচ্ছে যে এটা ভিয়েতনামে আছড়ে পড়ার পর কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে সরবে এবং একটা ভারী নিম্নচাপ রূপে প্রবেশ করবে মায়ানমারে এবং পরবর্তী সময় সেটা কিন্তু উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, তারপরে বাংলাদেশ হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসবে, এমনটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এবং তেমনটাই কিন্তু হতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা যে লেটেস্ট মডেল প্রকাশ করেছে তাতে কিন্তু পরিষ্কার যে এটা একটা শক্তিশালী নিম্নচাপ রূপে কিন্তু পশ্চিম দিকে সরছে এবং আগামী সময়ে এটা কিন্তু উত্তর পূর্ব ভারত, তারপরে ত্রিপুরা, বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে, এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আপনাদেরকে বিস্তারিত আপডেট দেখাবো, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে সেটা কোন জায়গায় অবস্থান করছে এবং আগামী 4-5 দিন এর অবস্থান কীভাবে পরিবর্তন হবে, কীভাবে এটা প্রথমে উত্তর পূর্ব ভারত, তারপরে ত্রিপুরা এবং আসামের কিছু অংশ এবং সেই সঙ্গে বাংলাদেশের উপর দিয়ে কোন পথে এটা পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং এর প্রভাবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি গতকালই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল এবং ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে সরেছে, উত্তর পশ্চিম দিকে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে সেটা কিন্তু মধ্য ভারতের উপর অবস্থান করছে, উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিদর্ভ, নাগপুর এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করছে সেটা এবং এই অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন ভারী নিম্নচাপের মেঘ এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, একের সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই দক্ষিণ চীন সাগরে কিন্তু কিছুদিন আগে একটা ভয়ঙ্কর শক্তিশালী টাইফুন তৈরি হয়েছিল, টাইফুন ইয়াগি। সেটা কিন্তু বেশ কিছুদিন আগে ল্যান্ডফল করেছে উত্তর ভিয়েতনামে, তারপরে আপনাদেরকে জানিয়েছিলাম যে উত্তর পশ্চিম দিকে সরবে এবং সরতে সরতে কিন্তু এই মুহূর্তে মায়ানমারের কাছে পৌঁছে গেছে টাইফুন ইয়াগির নিম্নচাপ। দেখতে পাচ্ছেন যে কতটা অঞ্চল জুড়ে এই নিম্নচাপটা অবস্থান করছে, এটা কিন্তু আগের নিম্নচাপটা থেকে অনেকটা শক্তিশালী, অর্থাৎ যেটা রিসেন্টলি উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছিল তার থেকে কিন্তু এটা আরও শক্তিশালী এবং অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু অবস্থান করছে। দেখতে পাচ্ছেন গোটা মায়ানমারের দক্ষিণ অঞ্চল, পূর্বাঞ্চল, একই সঙ্গে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ নিয়ে কিন্তু এটা অবস্থান করছে। যেহেতু এই সিস্টেমটা বঙ্গোপসাগরের কাছে রয়েছে তাই বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে এবং এটাকে আরও ইন্টেন্সিফাই করবে, শক্তিশালী করবে এবং ধীরে ধীরে কিন্তু এটা আবারও শক্তি বাড়াবে। ঠিক আছে, শক্তি বাড়িয়ে মায়ানমার ক্রস করে যাবে কোথায়? যাবে উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্য, যেখানে মণিপুর, ত্রিপুরা এবং আরও একাধিক রাজ্যের ওপর দিয়ে এটা যাবে, তারপরে বাংলাদেশে প্রবেশ করবে, বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং আগামীতে পশ্চিমবঙ্গ ক্রস করে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। একটু প্লে করে দেখাবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কোন দিকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু এই মুহূর্তে মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ডের উপর অবস্থান করছে এবং সংলগ্ন যে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশ এবং দক্ষিণ পূর্বাংশ এই অঞ্চলের উপর কিন্তু এটা অবস্থান করছে। ঠিক আছে, এবং এটা দ্রুত সরবে পশ্চিম দিকে সরে আমাদের উত্তর পূর্ব ভারত, তারপরে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে। ওকে,
এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো যে টাইফুন ইয়াগি শক্তিশালী নিম্নচাপটা বা ঘূর্ণিঝড় ইয়াগি শক্তিশালী নিম্নচাপটা কোন রুট ধরে এগোবে এবং কোন গতিপথে এটা প্রথমে উত্তর পূর্ব ভারত, তারপরে ত্রিপুরা, বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য ভারতের ওপর অবস্থান করছে আগে নিম্নচাপটা, যেটা গতকাল উড়িষ্যাতে আছড়ে পড়েছিল এবং ধীরে ধীরে এটা কিন্তু সরবে উত্তর পশ্চিম দিকে। এবার আপনাদেরকে দেখাবো যে দক্ষিণ চীন সাগরের যে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে মায়ানমার এবং সংলগ্ন যে থাইল্যান্ড বর্ডার এরিয়া রয়েছে তারপর কিন্তু অবস্থান করছে। আপনাদের একটু মার্ক করে দেখাই, এই যে অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করছে আজকে রাতে, অর্থাৎ আজকে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতের সময় কিন্তু এটা মায়ানমার থাইল্যান্ড বর্ডারের ওপর কিন্তু এটা অবস্থান করছে। এরপরে দেখুন আগামীকাল 11ই সেপ্টেম্বর বুধবার সকালে এরা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং মায়ানমারের মধ্যে কিন্তু চলে আসবে, থাইল্যান্ডের ওপর থাকবে না। দেখতেই পাচ্ছেন যে মায়ানমারে একদম পূর্বাংশে চলে এসছে এবং এই অঞ্চলে কিন্তু আগামীকাল একটা লো প্রেশার তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল তৈরি হবে মায়ানমারের ওপরে। আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই, এই যে এই অঞ্চল জুড়ে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এরপরে আগামীকাল 11ই সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরও একটু অবস্থার পরিবর্তন করবে এবং মধ্য মায়ানমারের উপর কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া। তারপরে আগামীকাল 11ই সেপ্টেম্বর বুধবার রাতে এটা কিন্তু সরবে উত্তর পশ্চিম দিকে এবং মায়ানমারে কিন্তু পশ্চিম দিকে চলে যাবে। এরপরে 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এটা কিন্তু মায়ানমার এবং সংলগ্ন যে ভারতের বর্ডার এরিয়া রয়েছে এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। ওকে, নেক্সট 12ই সেপ্টেম্বর দুপুরে এটা পৌঁছে যাবে আমাদের উত্তর পূর্ব ভারতের ওপরে। দেখতে পাচ্ছেন আমাদের উত্তর পূর্ব ভারত, যেখানে মিজোরাম, সেই সঙ্গে মণিপুর, একই সঙ্গে ত্রিপুরা, এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। 12ই সেপ্টেম্বর রাতে এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে সরবে এবং পৌঁছাবে বাংলাদেশের যে সিলেট বিভাগ রয়েছে, সিলেট বিভাগ এবং সংলগ্ন আসামের শিলচর এবং সেই সঙ্গে মেঘালয়ের দক্ষিণ অঞ্চল, এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। একই সঙ্গে এর প্রভাব কিন্তু ত্রিপুরা জুড়েও পড়বে। নেক্সট শুক্রবার 13ই সেপ্টেম্বর সকালে এটা কিন্তু আরও পশ্চিম দিকে যাবে এবং এটা ময়মনসিংহ ক্রস করে বাংলাদেশের যে রাজশাহী রয়েছে রাজশাহী কিন্তু খুব কাছে থাকবে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলে থাকবে এটা, রাজশাহী এবং সংলগ্ন অঞ্চলে, এবং এটা ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরবে এবং 13ই সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এটা কিন্তু ভারত এবং সংলগ্ন বাংলাদেশ যে বর্ডার এরিয়া রয়েছে রাজশাহীর কাছে ওই অঞ্চলের উপর অবস্থান করবে এবং মুর্শিদাবাদের মধ্যে কিন্তু প্রবেশ করবে, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মধ্যে প্রবেশ করবে। এরপরে 13ই সেপ্টেম্বর রাতের দিকে এটা কিন্তু আরও দক্ষিণ পশ্চিম দিকে সরবে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম এবং সংলগ্ন নদিয়া, পূর্ব বর্ধমান এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে। আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে এই অঞ্চলটার উপর কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, নেক্সট 14ই সেপ্টেম্বর শনিবার এটা কিন্তু ওই জায়গাতেই অবস্থান করবে। ঠিক আছে, 14ই সেপ্টেম্বর শনিবার সকালের দিকে কিন্তু ওই জায়গাটায় অবস্থান করবে। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পশ্চিম দিকে সরবে। এটা আমরা দেখতে পাচ্ছি যে 14ই সেপ্টেম্বর দুপুরে এটা কিন্তু পশ্চিম দিকে সরবে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন বাঁকুড়া এছাড়া বীরভূমের কিছু অংশ এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করবে এবং ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরবে। এবং তারপরে 14ই সেপ্টেম্বর শনিবার রাতে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণরূপে ঝাড়খণ্ডে পৌঁছাবে। ওকে, এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো এই টাইফুন ইয়াগির শক্তিশালী নিম্নচাপের প্রভাবে কবে নাগাদ কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টিপাত নেই, একই সঙ্গে বাংলাদেশে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই, ত্রিপুরাতেও খুব একটা বৃষ্টিপাত নেই। বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কোথায়, মায়ানমার এবং সংলগ্ন থাইল্যান্ড এই বর্ডার এরিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতও চলছে। এরপরে আগামীকাল 11ই সেপ্টেম্বর বুধবার সকালে দেখতে পাচ্ছেন মায়ানমার জুড়ে কিন্তু বৃষ্টি চলবে, বিশেষ করে মায়ানমারের দক্ষিণে ভালো বৃষ্টি হবে। তারপরে আগামীকাল বুধবার সারাদিন কিন্তু মায়ানমারেই ভালো বৃষ্টিপাত হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মেঘ কিছুটা পশ্চিম দিকে সরবে এবং তার প্রভাবে আমাদের এদিকে উত্তর পূর্ব ভারতে আসামের শিলচর সহ আসামের বেশ কিছু অঞ্চল, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরা, সেই সঙ্গে মিজোরাম, একই সঙ্গে মণিপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে 11ই সেপ্টেম্বর বুধবার রাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পশ্চিম দিকে সরছে এবং এর প্রভাবে
মায়ানমারের পশ্চিমাংশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই সময় বাংলাদেশ এছাড়া ত্রিপুরা, উত্তর পূর্ব ভারত এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। তারপরে 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং সংলগ্ন মায়ানমার বর্ডার এরিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, একই সঙ্গে যে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল রয়েছে, বাংলাদেশের সুন্দরবন অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চল, এই অঞ্চল, একই সঙ্গে মায়ানমার উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মহেশখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চলে, সেন্ট মার্টিন, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরে 12ই সেপ্টেম্বর দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কিন্তু পশ্চিম দিকে সরবে এবং ত্রিপুরার যে উত্তরাঞ্চল রয়েছে সেই অঞ্চল এবং সেই সঙ্গে মণিপুর জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের ঢাকা এবং সেই সঙ্গে বরিশাল, এদিকে খুলনা, এই সমস্ত এরিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টায়। তারপরে 12ই সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে বাংলাদেশের যে সিলেট বিভাগ রয়েছে, সিলেট বিভাগ এবং সেই সঙ্গে ময়মনসিংহ জুড়ে, একই সঙ্গে আসামের শিলচর, এই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তারপরে শুক্রবার 13ই সেপ্টেম্বর সকালে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা সরবে পশ্চিম দিকে এবং বাংলাদেশের যে রাজশাহী রয়েছে, রাজশাহী, সেই সঙ্গে আমাদের নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, একই সঙ্গে মালদার কিছু অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত অঞ্চল জুড়ে, একই সঙ্গে উত্তর 24 পরগনা, এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপরে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূমে উত্তরাংশে, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে। এরপরে রাতের দিকে 13ই সেপ্টেম্বর রাতে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এরপর 14ই সেপ্টেম্বর শনিবার সকালে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, এই সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে উপকূলবর্তী চট্টগ্রাম, সেই সঙ্গে মহেশখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি ওই সময়, একই সঙ্গে ত্রিপুরা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই সঙ্গে বাংলাদেশের সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে সেই বৃষ্টি কিন্তু সরবে পশ্চিমে এবং তারপরে ঝাড়খণ্ডের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে, অর্থাৎ এদিকে মেহেরপুর, খুলনা, সেই সঙ্গে এদিকে আমরা যশোর দেখতে পাচ্ছি, লোহাগাড়া, ফরিদপুর, পাবনা, এই সমস্ত এরিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে সংলগ্ন নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ঠিক আছে।